বাংলাদেশে আমন্ত্রণ সবাইকে, সাথে আছি আমি জান্নাতুল কলি। শুরুতেই জানাবো শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত ইতি টানতে চান 7 কলেজের শিক্ষার্থীরা। 4 ঘন্টার আলটিমেটাম, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। শাহবাগে আজও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের অবস্থান, দাবি না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। ব্যবসায়ী নাসির উদ্দিনের করা হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন 9 মাসেও হাজির না হয় আদালতের ভর্ৎসনা, ন্যায় বিচার পাওয়ার আশা। আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো। এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করা না গেলে বাংলাদেশে কমতে পারে মার্কিন সহায়তা। ট্রাম্পের ট্যাক্স নীতি ভাবাচ্ছে বিশ্লেষকদের, রফতানি বাজারে প্রভাব পড়ার শঙ্কা। নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে খুলনায় রাষ্ট্রায়ত্ত ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ। 16 জেলায় জ্বালানি সরবরাহ করছে না ট্রাঙ্ক লরি শ্রমিকরা। শীতের মৌসুমে জমজমাট হাঁসের বাজার, বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। বাড়তি চাহিদা মেটাতে বিনিয়োগ বাড়াচ্ছে খামারিরা। দেখছিলেন শিরোনামগুলো দর্শক। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশের পুরোটা সময় আপনাদের সঙ্গে থাকবো আমি জান্নাতুল কলি। 6 দফা বাস্তবায়নের দাবিতে 4 ঘন্টার আলটিমেটাম দিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। বেলা 12টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রো-ভিসির পদত্যাগ দাবি করেন তারা। পাশাপাশি 24 ঘন্টার মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নের দাবি জানান তারা। এছাড়া উদ্বুদ্ধ পরিস্থিতি সমাধানে প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সবাইকে বৈঠকের মাধ্যমে ঘটনা সমাধানের পথ বের করার দাবি করেন তারা। আর শিক্ষার্থীদের উপর হামলাকারীদের জড়িতদের বিচারের দাবিও জানান তারা। 7 কলেজের শিক্ষার্থীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান চান তারা। এদিকে গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাবির অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলক্ষেত মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে মিরপুরে বাংলা কলেজের সামনে সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। আগামী 4 ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। যদি না নেয়, 4 ঘন্টা পরে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, 7 কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে 7 কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে 24 ঘন্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে। এই প্রসঙ্গে আরো তথ্য জানাতে আমাদের সহকর্মীরা একে একে আমাদের সঙ্গে যোগ দিবেন। শুরুতেই যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে শুরু হয়েছে 7 কলেজের অধ্যক্ষদের বৈঠক। সেখানে সহকর্মী শাকিল হাসান রয়েছেন। শাকিল, কখন শুরু হলো বৈঠক? পরিস্থিতির নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের দাবি নিয়ে কি কি আলোচনা হচ্ছে জানাবেন আমাদের। 12টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের কনফারেন্স রুমে 7 কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকে 7 কলেজের অধ্যক্ষ ছাড়াও অন্যান্য কর্মকর্তারা যোগ দিয়েছেন। পাশাপাশি যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান, 2জন উপাচার্য, পাশাপাশি বেশ কয়েকটি ফ্যাকাল্টি ডিনরাও এই বৈঠকে অংশ নিয়েছেন। গত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে
সঙ্গে 7 কলেজের শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজকে এই বিষয়টি সুরাহার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 কলেজের অধ্যক্ষ সহ অন্যান্য কর্মকর্তাদের ডেকেছেন এই বৈঠকে, এবং এই বৈঠকটিতে শুধুমাত্র গতকালের ঘটনার বিষয়টিই নয়, পুরোপুরি এই 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়ার পর থেকে যে সংকটগুলো সামনে এসছে, যে সমস্যাগুলো তৈরি হয়েছে নতুন করে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং আদতে 7 কলেজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ সম্পর্ক কি হবে সেটি আজকের বৈঠকে অনেকটা নির্ধারিত হবে, এবং সেই সিদ্ধান্তগুলো 7 কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনা করবেন, এবং সেই আলোচনায় নিশ্চিতভাবেই গত রাতের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেই ঘটনাটি খুব গুরুত্বের সঙ্গে স্থান পাবে। সেই ঘটনা তদন্ত এবং সেই ঘটনার সঙ্গে দোষীদের শাস্তি দেওয়া বা সেই দোষীদের চিহ্নিত করায়, সেই বিষয়গুলো নিশ্চয়ই আজকের এই বৈঠক থেকে নিষ্পত্তি হবে। কলি, নিশ্চয়ই সেই তথ্য আপনার মাধ্যমে দর্শকদেরকে পরের খবর জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে শাকিল। এই পর্যায়ে আমরা যাব নীলক্ষেতে, সেখান থেকে সহকর্মী রিয়াজ রায়হান আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। রিয়াজ, 7 কলেজের শিক্ষার্থীরা 6 দফা দাবি জানানোর পর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এখন ওখানকার? কোলে সকাল থেকে পরিস্থিতি যেমন ছিল শান্ত এবং স্বাভাবিক, এখনও তাই রয়েছে। নীলক্ষেত মোড়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ এবং নীলমার্কেট পুরো এলাকাতে আমরা ঘুরেছি, এবং কিছুক্ষণ আগে 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে যে ব্রিফিং করেছে, আপনি এর মধ্যে সেই সব তথ্য দর্শকদের জানিয়ে দিয়েছেন। এখন যেটি দেখতে পাচ্ছেন যে নীলক্ষেত মোড়ে স্বাভাবিক যান চলাচল, মানুষের আসা যাওয়া সব কিছু স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষার্থীরা যেটি বলছে যে 4 ঘন্টা যে আলটিমেটাম দেওয়া হয়েছে 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত, এই 4 ঘন্টা আলটিমেটামের মধ্যে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন, এবং পরবর্তীতে আবারও সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন। তো আজকে সংবাদ সম্মেলনে মূলত শিক্ষার্থীরা যে 6 দফা দাবি দিয়েছে, সেই 6 দফার পরে বেশ কিছু কথা বলেছেন, এবং তারা যদি বলছেন যে গতকাল রাতে যখন 7 কলেজের শিক্ষার্থীদের আন্দোলন ছিল, সেই আন্দোলনকে উদ্দেশ্যমূলকভাবে প্রশ্নবিদ্ধ করতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি তারা অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা করেছে, এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের উপর হামলা করে তাদেরকে মারধর করেছে। এই ঘটনায় একজন আহত রয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেছেন যে যেসব নারী শিক্ষার্থী ছিল বা যেসব ছাত্রীরা ছিলেন ইডেন কলেজ থেকে এই 7 কলেজ আন্দোলনে যোগ দিয়েছিলেন, ইডেন কলেজের 7 কলেজের মধ্যে একটি, তো সেসব নারী ছাত্রীদের উপরেও তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে। যতক্ষণ পর্যন্ত সুরাহা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চলমান থাকবে, এবং এই 4 ঘন্টার মধ্যে এই অভিযোগ সহ যে 6 দফা দাবি, সেসব দাবি মেটানোর জন্য আলটিমেটাম দিয়েছেন। তার যদি সেটি বাস্তবায়ন না হয় তাহলে বিকেল 4টার পর তারা নতুন কর্মসূচি দিয়ে আন্দোলনে মাঠে নামার ঘোষণা দিয়েছে। জি, ধন্যবাদ আপনাকে রিয়াজ। এবারে মিরপুর বাংলা কলেজের খবর আমরা জানবো। সেখানকার থেকে আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। সকাল থেকেই সেইখানকার খোঁজ খবর তিনি রাখছেন। সবুজ, যেমনটি বলছিলাম, শিক্ষার্থীরা তো সড়ক অবরোধ করেছে বেশ কিছুক্ষণ আগে, এখনকার অবস্থা জানতে চাই, কেমন দেখছেন সেখানকার পরিস্থিতি? কলি, মূলত 12:30টার দিকে সড়ক যে অবরোধ করে রেখেছিল, এটি মূলত 4 ঘন্টার যে আলটিমেটাম দেওয়া হচ্ছে সেই আলটিমেটামের প্রেক্ষিতে, এবং এই আলটিমেটাম দেওয়ার পরে মূলত কলেজের শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে উপাচার্য তার পদত্যাগ যদি এর মধ্যে না করেন তাহলে তারা আবারও সড়কে নেমে আসবেন। এবং এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য মিরপুর বাংলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে, উদ্বুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য মিরপুর বাংলা কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দায়ী করেছেন, এবং তারা বলছেন যে এই ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত চান না যে এই অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেই 7 কলেজ আসলে পূর্ণভাবে আন্দোলন চালিয়ে আসছেন। মূলত তাদের একটি সিন্ডিকেট, একটি পক্ষ এই 7 কলেজকে কেন্দ্র করে যে একটি ব্যবসা হয়, ভর্তি সহ অন্যান্য দিক কেন্দ্রিক একটি আর্থিক বিষয় রয়েছে, এই বিষয়গুলোর কারণে মূলত এই 7 অধিভুক্ত কলেজকে তাদের মধ্যেই ঢাকা কলেজের অধিভুক্তই রাখতে চায়। সেই কারণে মূলত
এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়েছে। তারা বলছেন যে এই পরিস্থিতি যেন না তৈরি হয়, অবিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেই অর্থাৎ তারা যে 5 দফা দাবি দিয়েছেন এই 5 দফার সঙ্গে সড়ক অবরোধ করেছিলেন যারা বিক্ষোভ করছিলেন, তারা বলছেন যে অবিলম্বে যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই 7 কলেজকে আলাদা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয় এবং এটি যেন অবিলম্বেই করতে হবে, এই দাবিটিও তারা তুলে ধরেছেন আজকের যে বিক্ষোভ। ধন্যবাদ আপনাকে সবুজ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের দাবিতে টানা 9ম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। সকাল থেকে শাহবাগের চারুকলা অনুষদের সামনে সড়কে অবস্থান নেন শিক্ষকরা। আর এই সময় তারা গতকাল পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের চিহ্নিত করার শাস্তির দাবি জানান তারা। এবং ইবতেদায়ী শিক্ষকদের চরম বৈষম্য করা হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই দেশে বৈষম্যের ঠাঁই হবে না। 40 বছর ধরে মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণের ঘোষণা না দেয়া পর্যন্ত লাগাতার অবস্থান, ধর্মঘট সহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে জরিপ করা হয়েছে, তথ্য নেওয়া হয়েছে, গবেষণা করা হয়েছে। সেখানেও 1 নাম্বার সুপারিশ আসছে স্বতন্ত্র মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ দেওয়া হোক। শিক্ষক হিসাবে শুধু প্রতিষ্ঠানেই আছি, কিন্তু এই 40 বছরের ভিতরে আমার 1500 মাদ্রাসা শুধু সহকারী শিক্ষককে 3500 টাকা, প্রধান শিক্ষককে 3500, সহকারী শিক্ষককে 3300 টাকা করে বেতন দেওয়া হয়। শিক্ষা সংসদ মাদ্রাসা শিক্ষক যারা আছেন তারা সবাইকে নিয়ে একটা বসবেন, এটা কীভাবে সমাধান করা যায় তারা চিন্তা ভাবনা করবেন এবং সেটা থেকে যদি একটা সুনির্দিষ্ট আমাদের দাবি মেনে নেওয়া যদি কোনো দৃষ্টি আমরা আশ্বাস না পাই, তাহলে পরবর্তীতে আমরা আজকের বিকালেই আমরা একটা কর্মসূচি ঘোষণা করব। শাহবাগে আছেন সহকর্মী আলামিন হক। অহন জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সকাল থেকে আপনি খোঁজ খবর রাখছেন, এই মুহূর্তে কেমন অবস্থা দেখছেন সেখানে? এখন পর্যন্ত তারা অবস্থান নিয়ে আছে এবং তারা বলছে 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজ গতকাল থেকে 24 ঘন্টা শুরু হয়েছে, আজ বিকালের মধ্যেই যদি নির্দিষ্ট রূপরেখা না জানানো হয় তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন। এবং এইসব শিক্ষক তারা বলছেন দীর্ঘদিন প্রায় 40 বছর ধরে তারা মানবতার জীবনযাপন করছেন। আমি সকাল থেকে এখানে আছি, আমি দেখছিলাম এবং আমি সেই দৃশ্য দেখাতে চাই। প্রায় 2000 শিক্ষক এখন পর্যন্ত এই অবস্থান তারা নিয়েছেন এবং তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। এবং তারা অবস্থান নিয়েছেন একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ আছে সেই চারুকলা অনুষদের সামনের যে সড়কটি সেটিতেই তারা অবস্থান নিয়েছেন, যে কারণেই এই সড়কটি এখন 1 লেন হয়ে গেছে। আপনি জেনে থাকবেন শাহবাগ থেকে টিএসএ হয়ে ঢাকা মেডিকেলের যাওয়ার এটি একটি অন্যতম প্রধান সড়ক, যে কারণে একটু পরপরে বিভিন্ন রোগী বহন অ্যাম্বুলেন্সগুলোকে 1 লেন সড়ক ধরে যেতে হচ্ছে, যে কারণে তাদেরকে যানজট করতে হচ্ছে এবং একেবারে একটি দুর্ভোগ তৈরি হয়েছে। এবং আমরা বলছিলাম যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল দুর্ভোগ এড়িয়ে তাদের দাবি দেওয়ার কথাগুলো জানাতে হবে এবং নির্দিষ্ট চ্যানেলে, প্রপার চ্যানেলে যদি সেই দাবি দেওয়াগুলো তারা জানান তাহলে সরকার সেটি নিশ্চয় ভেবে দেখবেন। এবং এইসব শিক্ষক যারা রয়েছেন তারাও বলছেন যে গেল 9 দিন ধরে তারা মানুষের কোনো প্রকার দুর্ভোগ না তৈরি করেই তাদের দাবি দেওয়ার কথা তারা জানিয়ে আসছেন। কিন্তু গতকাল যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, বিশেষ করে পুলিশি লাঠিচার্জের কথা তারা বলছেন, সেই লাঠিচার্জে তাদের অনেক শিক্ষক, বাবার সমতুল্য শিক্ষক আহত হয়েছেন। সেই বিচার তারা চান। স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চেতেও তারা বলেছেন এবং এই বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন। স্পষ্ট করে তারা জানিয়েছেন এইসব পুলিশ তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে, না হলে কঠোর আন্দোলন কিংবা কঠোর কর্মসূচি তারা চালিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে অহন। বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকালে আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। 1000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেন আদালত। রোববার আদালতে হাজির না হওয়ায় পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। পরিমণি জামিনে থাকলেও মামলার বিচার চলবে। 2022 সালের 6 জুলাই আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন। গত বছরের 18 মার্চ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পিবিআই। একই বছরের 18 এপ্রিল
আদালত পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরিমণিকে হাজির হতে সমন জারি করেন। পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরিমণি। জামিন পেয়ে পরিমণি আশা করেন ন্যায় বিচার পাবেন তিনি। একই সাথে ভক্তদের ধন্যবাদ জানান তাদের ভালোবাসা আর সমর্থনের জন্য। আমি একটা মামলা করলাম, তার ২.৫ বছর পরে, ঠিক ২.৫ বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো, শুধু দমনের জন্যই, তার কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। আমরা আজ বিজ্ঞ আদালতে আত্মসমর্পণপূর্বক জামিনের প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত জামিনের প্রার্থনা মঞ্জুর করেছেন। গণতন্ত্র আর সুশাসন নিশ্চিত করতে না পারলে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে পড়তে পারে বাংলাদেশ। এতে করে বাংলাদেশে মার্কিন সহায়তা কমতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। বলছেন যুক্তরাষ্ট্রের চীন নীতি বাংলাদেশের প্রতিরক্ষা খাতের প্রভাব ফেলার শঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আর চীন এবং ভারত দুই প্রতিবেশীর সাথে আগের মতো ভারসাম্যতার সম্পর্ক রাখাও কঠিন হতে পারে ধারণা তাদের। সেক্ষেত্রে কোনো একটি পক্ষ বেছে নেওয়ার চাপও বাড়তে পারে ঢাকার ওপর। ফের ট্রাম্প জামানায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর যে মন্ত্রিসভা গঠন করেছেন ট্রাম্প, তাও প্রত্যাশিত চমক নেই খুব একটা। ব্যবসায়ী থেকে শুরু করে ট্রাম্পের ঘনিষ্ঠজনরাই মূলত দায়িত্বশীল পদে। অনেকেই বলছেন কবছর আগেও মোস্ট আনপ্রেডিক্টেবল ট্রাম্প এখন মোস্ট প্রেডিক্টেবল। ভোটের আগের ও পরের কথা আর কাজে দারুণ মিল তাঁর। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ না হলেও মার্কিন নীতি দারুণভাবে প্রভাবিত করে ঢাকাকে। সেই সাথে চীন ও ভারত নিয়ে ট্রাম্পের ভাবনা আর পদক্ষেপে প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। যেই জায়গাতে তার অর্থনৈতিক বেনিফিট থাকবে সেই সব দেশের সাথে তার এক ধরনের সম্পর্কের জোরালো সৃষ্টি হবে। চীনের ক্ষেত্রে তার একটা এক্সেপশন হওয়ার সম্ভাবনা আছে, ভারতের ক্ষেত্রে এক্সেপশন হওয়ার সম্ভাবনা, এবং দুটোই বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের স্থিতিশীলতার সাথে জড়িত। চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘিরে বাংলাদেশের যে ফরেন পলিসির গতি প্রকৃতি কি হবে, এটা আগের মতো যেটা আমরা বলতাম যে ব্যালেন্সিং, এটা খুব সম্ভবত থাকবে না। সুতরাং সেইখানে এক ধরনের অ্যালায়েন্স পলিটিক্সের মতো টিল্ট তৈরি হতে পারে, সেটা নিয়ে আমাদের প্রস্তুতি থাকা দরকার। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম, সেখানে বাংলাদেশ যদি দ্রুত একটা সুশাসন প্রতিষ্ঠিত করতে না পারে, যে ফর্মেই হোক অথবা যে ধরনের সরকারের মাধ্যমেই হোক, তাহলে আমরা সম্ভবত আরও একটা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। রিপাবলিকানরা সেই ঢালাওভাবে যে অর্থ সাহায্য যেটা করে বা প্রকল্প সাহায্য যেটা করে, সেটা অবশ্যই স্তীমিত হয়ে আসবে, মানে কমে যাবে। বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এককভাবে সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। খুব স্বাভাবিক কারণেই ট্রাম্পের ট্যাক্স নীতি ভাবাচ্ছে বিশ্লেষকদের। এর বাইরে জলবায়ু ও স্বাস্থ্য খাত কিংবা রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের বরাদ্দও কমতে পারে বলে ধারণা। তাই ঢাকা ওয়াশিংটন সম্পর্ক রক্ষা ও নিজেদের স্বার্থ রক্ষায় মিশনের বরাদ্দ বাড়ানো এবং সেগুলোকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকরা। পাশাপাশি উন্নয়ন করতে হবে অভ্যন্তরীণ পরিস্থিতিরও। দূতাবাস যেটা আছে ওয়াশিংটনে, এটাকে সম্পূর্ণ ঢেলে সাজানো, অনেক বেশি আর্থিক দিকটাও চিন্তা করতে হবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের লবির কিন্তু একটা বড় রকমের ভূমিকা থাকবে আগামী 4 বছর। সুতরাং সেই জায়গাতে আমাদেরকে এখন মনোযোগ দিতে হবে। মার্কিন পররাষ্ট্র নীতিতে চীন নীতিটা গুরুত্বপূর্ণ হয়ে উঠে, তখন হয়তো আমাদের প্রতিরক্ষা নীতিতেও কিছুটা প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্রের বেশ কতগুলো প্রস্তাব অনেক দিন থেকেই ঘোরাঘুরি করছে, ঝুলে আছে। ওগুলোর পরিপ্রেক্ষিতে নতুন ধরনের কোনো ব্যবস্থার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে চাপ আসতে পারে। এগুলো মোকাবেলার জন্য আমাদের একটা ক্রেডিবল গভর্নমেন্ট দরকার, পপুলার গভর্নমেন্ট দরকার, অ্যাট দ্য সেম টাইম গুড গভর্নেন্স দরকার। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ রক্ষা, সেটি মাথায় রেখেই কূটনীতিকদের কাজ করার পরামর্শ দিলেন এই দুই বিশ্লেষক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। সংগঠনের নেতাদের নামে মামলা এবং গ্রেফতারের প্রতিবাদে খুলনায় পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখেছে ট্রাক লরি শ্রমিক ইউনিয়ন। সকাল থেকে বন্ধ 16 জেলায় জ্বালানি সরবরাহ। কাজ বন্ধ রেখে শ্রমিকরা সড়কে নেমে এসেছে। ধর্মঘটের পক্ষে মিছিল করে তারা। আর তাদের অভিযোগ, বিএনপির অফিস ভাঙচুরের ঘটনার 5 আগস্টের পর একটি মামলা দায়ের হয়
এই মামলায় গতকাল বিভাগীয় ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতার করা হয়। এরপর থেকে মুক্তির দাবিতে শ্রমিকরা ট্রাঙ্কলরি রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। পরে ইউনিয়ন নেতারা তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়। গ্রেফতারের পর আলী আজিমকে আদালতে হাজির করা হয়েছে, সেখানে তার জামিন শুনানি চলছে। দর্শক, এ বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো। আমরা যাচ্ছি খুলনাতে আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাসের কাছে। প্রবীর, মামলার কারণ আসলে কি একটু আমাদেরকে যদি জানাতেন বিস্তারিত। একই সাথে এই যে সংকট তৈরি হয়েছে, এর সমাধানে কোনো উদ্যোগ কি গ্রহণ করেছে কেউ, চোখে পড়ছে কিছু? মামলার কারণ আপনাকে বলি কলি, সেটি পরিবর্তনের পরে বিভিন্ন নাশকতামূলক যে মামলাগুলো হয়েছে তারই মামলার আসামি আলী আজম। শুধু আলী আজমই নয়, এই যে শ্রমিক ইউনিয়ন আছে সেই শ্রমিক ইউনিয়নের অনেক নেতাকর্মীকে এই মামলায় আসামি করা হয়েছে। বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ, এটা বিগত সময়ে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছিল সরকার পরিবর্তনের পরে সেই আগের কর্মকাণ্ডকে ধরে পরবর্তী সময়ে এই মামলাগুলো হয়েছে। যে মামলায় গতকাল নামে প্রথমে তারা গতকাল 3 ঘন্টায় যে নতুন রাস্তার মোড়টি ছিল সেখানে সড়ক অবরোধ করে এবং পরবর্তীতে সেই কর্মবিরতিটা অব্যাহত রেখেছে। দেখতে পাচ্ছেন যে আমরা পদ্মা তেল ডিপোর সামনে দাঁড়িয়ে আছি। খুলনার পদ্মা, মেঘনা, যমুনায় এই 3টি তেল ডিপো থেকে খুলনার 10 জেলা বিভাগের এছাড়াও বৃহত্তর ফরিদপুরের আরও 6 জেলা, মোট 16টি জেলায় তেল উত্তোলন পদ্মা, মেঘনা, যমুনা থেকে করে এই 16 জেলায় তেল সরবরাহ করা হয় পাম্পের মাধ্যমে বা ফিলিং স্টেশনের মাধ্যমে। সেটি পুরোটাই বন্ধ রয়েছে। অর্থাৎ যে সমস্ত শ্রমিকরা মূলত তেল উত্তোলন এবং পরিবহনের সাথে সম্পৃক্ত তারাই এই কর্মবিরতিতে গেছে। সে কারণেই কিন্তু তেল উত্তোলন সরবরাহ দুটোই বন্ধ রয়েছে। তাদের দাবি একটাই, আলী আজমকে মুক্তি দিতে হবে। এছাড়াও যতগুলো মামলায় তাদের শ্রমিক নেতা, সাধারণ শ্রমিকদের গ্রেপ্তার দেখানো হয়েছে বা মামলায় আসামি করা হয়েছে, সব মামলা থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। এবং এটি যদি দেওয়া না হয়, শ্রমিক নেতারা বলেছেন তাদের এই যে ধর্মঘটটি চলছে, তেল উত্তোলন এবং তেল যে পরিবহন, সেটি বন্ধ থাকবে। বলি ধন্যবাদ আপনাকে প্রবীর। বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর সহ বিভিন্ন থানায় মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আরও 12 জনকে। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশিদ খান মেনন, নজরুল ইসলাম মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক দম্পতি শাকিল রূপা সহ 12 জনকে। পরে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে। এদের মধ্যে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তদন্ত চলছে এবং তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে এবং রিমান্ডে তাদের থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং পাওয়া যাচ্ছে। এগুলি তদন্তের কারণে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তের সুরক্ষার কারণে সেগুলি হয়তো প্রকাশ করছে না। এগুলি পরবর্তী যখন এই তদন্তকারী কর্মকর্তা পুলিশ রিপোর্ট দিবে, চার্জশিট দিবে, তখন সেগুলি আপনারা জানতে পারবেন। ইজতেমার মাঠে তাবলিগের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধুলভির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। গত 18 জানুয়ারি টঙ্গী ইজতেমা মাঠে তাবলিগ জামাতের দুপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধুলভির অনুসারীদের প্রধান মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সহ 23 জনকে জামিন দেন হাইকোর্ট। আর মামলায় পুলিশ প্রতিবেদন দেয়া পর্যন্ত তাদেরকে এই জামিন দেওয়া হয়। তবে 24 ডিসেম্বর জামিন আবেদনটি ফেরত দেন হাইকোর্ট। এদিকে গেল 17 ডিসেম্বর ইজতেমার মাঠ এবং সংঘর্ষ একই সাথে নিহত হওয়ার ঘটনায় গত 19 ডিসেম্বর মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারীর SM আলম হোসেন নামের এক ব্যক্তি।
শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। বলেন, আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব, আর তাই ছাত্রদের ধৈর্য ধারণ করার অনুরোধ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা সামাল দিতে সব ধরনের চেষ্টা করছে সরকার। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, পরিস্থিতি সামাল দিতে যতটুকু প্রয়োজন শুধু ততটুকুই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করছে পুলিশ। এটা ব্যবহার না করলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতো বলে দাবি করেন ডিএমপি কমিশনার। সবাইকে ধৈর্যের সাথে আমাদের এগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীরও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি তারা ধৈর্যের ধারে সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য। এগুলি তো অনাকাঙ্ক্ষিত, এগুলি অ্যাভয়েড করার জন্য আমাদেরকে আরো বেশি উদ্যোগ নেওয়ার আমরা চেষ্টা করব। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে জনগণ এই সরকারের অধীনে নির্বাচন করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আহ্বায়ক এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার বিএনপির কথায় ১-১১ গন্ধ পাচ্ছে, অথচ 1-11-এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি, কারণ সে সময় -2 ফর্মুলা কার্যকরের চেষ্টা করা হয়েছিল। খায়রুল কবির খোকন বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আন্দোলনের ফসল, অথচ 6 মাস পার হয়ে যাবার পরও কোনো রোডম্যাপ দিচ্ছে না বর্তমান সরকার। আর এই কারণে জনমনের সন্দেহ তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি চায় না এই সরকারের বিরুদ্ধে জনগণ মাঠে নামুক। আর যেন এক ব্যক্তির স্তুতি যেন না হয়, আর কোনো স্বৈরাচারের আবির্ভাব না হয়। আমরা চাই যে আগামী দিনে একটি সুন্দর, একটি গণতান্ত্রিক সরকার, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই প্রতিষ্ঠায় শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়া রহমানের সেই স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। শীতের রসনা বিলাস মেটাতে হাঁসের জুড়ি নেই। শখের রান্না তো বটেই, পারিবারিক আয়োজনেও এখন হাঁসের ব্যাপক চাহিদা। ফলে হঠাৎ চড়া বাজার, সারা বছর যে হাঁসের দাম মেলে, শীতে সেই দর বেড়ে যায় দ্বিগুণ। আর ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় যোগান কম, অথচ গত 10 বছরে দেশে হাঁসের উৎপাদন প্রতিনিয়ত বেড়েছে। পূর্বাচল যেন হাঁসের রাজধানী। এখানে সারা বছরই থাকে ভোজন রসিকদের ভিড়। আর শীতের বিকেল হলে তো কথাই নেই, হুমড়ি খেয়ে হাঁস খেতে এখানকার রেস্তোরাঁয় হাজির সবাই। খাওয়া দাওয়া চলে মধ্যরাত পর্যন্ত। সাধারণ সময়ে একটি রেস্টুরেন্টে প্রতিদিন 10 থেকে 15টি হাঁস রান্না হয়, কিন্তু শীতে বিক্রি বাড়ে 3 থেকে 4 গুণ। 3 হাঁস খেয়েছি, রাজহাঁস খেয়েছি, 3 হাঁসটাই আমার পারফেক্ট লাগছে। অনেক শীত যখন হয়, হাঁসের মাংসটা একটু জাল জাল করে খেতে ভালো, সবাই পছন্দ করে। গরমের সময় বেশি 15-20টা, আর অনালাই দিলে 40টা, 50টা, 60টাও জায়গা। 9টা 10টার সময় বেশি আসে, 9টার থেকে 8টার পরে থেকে তো 10টা পর্যন্ত আহে মানুষ। ঢাকায় সবচেয়ে বেশি হাঁস কেনা বেচা হয় কাপ্তান বাজার আর কারওয়ান বাজারে। রাজহাঁস আর পাতি হাঁসের চাহিদা সবচেয়ে বেশি। কেজি হাঁকা হচ্ছে 600 টাকা। তবে কিছুটা কমে মিলবে বেলজিয়াম আর চীনা হাঁস। মাংস বেশি বলে এসবেই বেশি নজর মধ্যবিত্তের। কেজিতে গুনতে হবে 300 থেকে 400 টাকা। তবে ইদানিং সে দরও 50 থেকে 100 টাকা বেড়ে গেছে। তাহলে বেচা কেনা কেমন? দেশি হাঁস মনে করেন যেটা আপনি ভালো নেবেন সেটা বেচা হয় 800 থেকে 500 টাকা পিস। রাজহাঁস বেচা হয় 650 টাকা কেজি। চীনা হাঁস বেচা হয় আপনার 550 টাকা কেজি। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস থেকে হাঁসের দাম নাগালের বাইরে। চীনা 600 টাকা কেজি, রাজহাঁস হলেও 650 টাকা কেজি। আর দেশি হাঁস পিস হিসেবে বেচা হয় 600 টাকা, 650 টাকা, 500 টাকা, সাইজ অনুপাতের ছোট বড় হিসেবে। এই বাড়তি চাহিদা আগ্রহ জুগিয়েছে খামারিদের। হাঁস পালনে প্রতিনিয়ত বিনিয়োগ করছেন বিভিন্ন অঞ্চলের খামারিরা। দেশি জাত হলে পাইকারি 250 থেকে 300 টাকায় বিক্রি হয় সে হাঁস। উদ্যোক্তারা জানালেন, আগামীতে এই চাহিদা আরও বাড়বে। 30 টাকা করে পিস কিনে, 30 টাকা কেনার পর ওরা প্রথম কিছুদিন ব্রয়লার খাবার খাওয়ানো, এবং পরবর্তীতে আমাদের এখানে যেহেতু বড় মাঠ আছে, খাবার খরচ কম, সব মিলে একটা হাঁসের পিছনে 200 টাকার মতো খরচ হয়। গত 1 দশকে দেশে হাঁস উৎপাদন বেড়েছে প্রায় 30 ভাগ। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। পাল্টাপাল্টি শুল্কারোপ আর হুঁশিয়ারির পর বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ালো
যুক্তরাষ্ট্র আর কলম্বিয়া। রোববার অভিবাসী ইস্যুতে তীব্র বিরোধে জড়ায় দুই দেশ। কলম্বিয়ার সামরিক বিমান অবতরণের বাধা দেয়ায় চটে যান ডোনাল্ড ট্রাম্প, ঘোষণা দেন 25% শুল্ক আরোপের। পাল্টা পদক্ষেপের কথা জানায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। শেষমেশ অবশ্য সমঝোতার মধ্য দিয়ে নিজ নিজ অবস্থান থেকে সরে আসে দুপক্ষ। ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী বিরোধী পদক্ষেপের প্রথম খড়গটি পড়ে লাতিন দেশ কলম্বিয়ার উপর। রোববার ওয়াশিংটনের অনুরোধ উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশকারী কলম্বিয়ানদের বহনকারী মার্কিন ফ্লাইট অবতরণের অনুমতি দেননি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। জানান, সামরিক বিমানে অপরাধীদের মতো নয়, বেসামরিক বিমানে যথাযোগ্য সম্মান ও মর্যাদার সাথে ফেরত পাঠাতে হবে নাগরিকদের। গুস্তাভো পেট্রোর এমন পদক্ষেপে ক্ষেপে যান ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এমনকি এক সপ্তাহের মধ্যে এই ট্যারিফ দ্বিগুণ করার হুঁশিয়ারিও দেন। এখানেই শেষ নয়, কলম্বিয়া সরকারের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞার হুমকিও দেন। জবাবে মার্কিন পণ্যেও একই অঙ্কের শুল্ক আরোপের ঘোষণা দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। জানান, ট্রাম্পের হুমকিতে ভয় পান না তিনি। কয়েক ঘন্টার মধ্যেই অবশ্য হয় সমঝোতা। ট্রাম্পের শর্তে রাজি হওয়ার খবর দেয় বোগোতা। যুক্তরাষ্ট্রের সাথে অচলাবস্থা দূর হয়েছে। আমাদের রাষ্ট্রদূতের সাথে কয়েকদিনের মধ্যে ওয়াশিংটন সফরে যাব। যৌথ পদক্ষেপ ও দুই দেশের মধ্যে কূটনৈতিক আদান প্রদান ইস্যুতে আলোচনা লক্ষ্য। যথাযথ সম্মান ও নাগরিক অধিকারের ভিত্তিতে কলম্বিয়ানদের গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের আমদানিকৃত কফির 20% আসে কলম্বিয়া থেকে। এছাড়া কলা, অ্যাভোকাডো, অপরিশোধিত তেল, ফুল সহ আরও কয়েকটি পণ্য আমদানি করে। বিশ্লেষকরা বলছেন, কলম্বিয়ার উপর শুল্ক আরোপের ঘোষণার মধ্য দিয়ে আসলে মেক্সিকো সহ অন্যান্য লাতিন দেশগুলোকে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়া যুক্তরাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অংশীদার নয়। স্বল্প মেয়াদের শুল্কারোপ হলেও দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটি আসলে ট্রাম্পের এক ধরনের হুমকি, অন্য দেশগুলোর জন্য সতর্কবার্তা, বিশেষ করে মেক্সিকোর জন্য। দায়িত্ব গ্রহণের আগেই অভিবাসী ইস্যুতে মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসতে না আসতেই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট। চলছে ধরপাকড়। এরই মধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে কয়েকশো জনকে। একদিন আগেই অভিবাসীদের বহনকারী বিমান অবতরণে বাধা দেয় প্রতিবেশী মেক্সিকো। ডরোথি তাস্টিন, যমুনা নিউজ।